ব্যাঙে সাপ ধরে খাবে। এই জায়গায় এসে দেখে পদ্মা পাতার উপরে ব্যাঙ, পাশ দিয়ে সাপ যাচ্ছে। স্বপন মিয়া, যার জন্ম এই বাড়িতেই, যে বাড়ির প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে গেঁথে আছে রহস্য ঘেরা সব ভৌতিক গল্প। 200 বছরের পুরনো এই জমিদার বাড়িটিতে শুধু মানুষ নয়, রয়েছে জিনের অস্তিত্বের গল্প। রোমাঞ্চকর এক বাস্তব কাহিনী অবলম্বনে সলিমুল্লাহ চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন ঝিনাইদহের মুরালিদহ গ্রামে। রহস্য ঘেরা এই বাড়িটির কোনায় কোনায় লেগে আছে যেন ভয়ঙ্কর কোনো সৌন্দর্যের ছাপ। প্রবেশ করছি এক অজানা ভয়ঙ্কর কুঠুরিতে, যেটি ছিল জমিদার সলিমুল্লাহর খাবার রাখার হিমাগার। চুন, সুরকি আর ইটের দালান, যেখান থেকে একটু একটু করে খসে পড়ছে প্লাস্টার। ঠিক সেখানেই আটকে আছে শতাব্দীর বহু হাসি কান্নার গল্প। কোনো এক অজানা আকর্ষণ আর মায়ার জালে জড়িয়ে দূরে কাছের মানুষ আসবেই দিনের আলো ছড়িয়ে। মার্বেল পাথরের রাজকীয় নকশায় নির্মিত 16 কক্ষের এই বাড়িটি নির্মাণে সময় লাগে 8 বছর। 200 বছর আগে 75,000 টাকা ব্যয়ে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। ঝিনাইদহ শহর থেকে 3 কিলোমিটার উত্তরে নবগঙ্গা নদীর তীরে রহস্য ঘেরা এই রাজপ্রাসাদটি এখনো দাঁড়িয়ে আছে। চলুন জেনে আসি আরও কিছু তথ্য। এই বাড়ি নির্মাণ করেছে সলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের একজন। উনি ছিল আউলিয়া, আল্লাহর ওলি। কতদিন আগে? 203 বছর আগে। 203 বছর আগে। ওনার ব্যবসা ছিল চিটাগাংতে মাল কিনে কলকাতায় বেচা, কলকাতা থেকে মাল নিয়ে চিটাগাং বেচা, নদী আচ্ছা। জলে। ওনার প্রথম স্ত্রীর সন্তান ছিল আগ্রায়। এই দ্বিতীয় স্ত্রী এখানে যে মুরারিবালা নামে একটা ঘোষের মেয়ে বিয়ে করাতে ওনার আচ্ছা। বাপ তেজ্যপুত্র করে দেয়। তখন কোরআনের লাইনের ওনার উস্তাদের কাছে কয় যে বাপ তো তেজ্যপুত্র করে দিল, আমি কি করবো? আচ্ছা। বললো সমস্যা নেই, তুমি নদীপথে চলে যাও, যেখানে যাই দেখবা ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, সেখানে বাড়ি করো। ব্যাঙে সাপ ধরে খাবে। আচ্ছা। এই জায়গায় এসে দেখে পদ্মা পাতার উপরে ব্যাঙ, পাশ দিয়ে সাপ যাচ্ছে, ধরে খাচ্ছে। তখন উনি এখানে তাবু টাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে ওই ছোটো বউ নিয়ে, মুরারিবালা নামে ঘোষের মেয়ে বিয়ে করছিল বিধায় ওনার বাপ তেজ্যপুত্র করে দেয়। এই আচ্ছা। ঘোষের মেয়ে নিয়ে ওনার নাম পরে দিছিল আশাপুন্নেসা, কিন্তু প্রথম ছিল মুরারিবালা। তারপরে এই জায়গা তাবু টাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে জমিদারের কাছে যায়, বলে আমার জমি দিতে হবে, জমি বাড়ি করো। আচ্ছা। তা ওনার পরিচয় শুনে উনি বললো যে নাও খাজনা দাও। তা পুরো গ্রামে হলো খাজনা দিয়ে দিল। গ্রামটাই ওনার বিভিন্ন নামে নামকরণ হয়েছে, মুরারিবালা থেকে মুরারিদহ। আচ্ছা। তো এই বাড়ি, এত বড় বাড়ি নির্মাণ হলো কিভাবে? তারপরে উনি কলকাতায় যায়, রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টা জোগাইলে নিয়ে আসে। আর জিন হচ্ছে জিনপুরি নাম শুনে না? হ্যাঁ। এই জিন হলো এর সহযোগিতা ছিল। জিন সহযোগিতায়? সহযোগিতায় 7 বছর বাইন্দে বিল্ডিং তৈরি করে, নদী বাইন্দে আচ্ছা। তৈরি করে বসবাস করতে করতে মুরব্বী মারা যায়। উনি কিছুদিন পর ওনার বিবি মারা যায়। এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না। তারপরে আবার এই পুরো গ্রাম হলো গিয়ে জমিদারের নিয়ন্ত্রণে চলে। জমিদারের কাছ থেকে খণ্ড খণ্ড করে যে যেরকম পাইরেছে নিলামকৃতভাবে কিনে বসবাস করেছে। এই বাড়িটা আর 25 বিঘে জমি রাজেন সিং চিটাগাংয়ের একজন, ইনি হচ্ছে লোকে নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়, কিন্তু জেনের অত্যাচারে বসবাস করতে পারে না। মানে তখন থেকেই জিন ছিল এই পাশে? থেকে ওনার অনুগত একটা জেন ছিল। ওনার অনুগত জিন ছিল। তারপরে উনি জেনের অত্যাচারে বসবাস না করতে পেরে জুব্বার মোল্লার কাছে বেঁচে যায়। জুব্বার মোল্লা বসবাস করতে না পেরে আমার বাচ্চা থাকার কাছে, বাচ্চা থাকার মামাতো ভাই ছিল, জেন হাজির করতে পারে। আচ্ছা। ওনার দ্বারাই হাজির করে অনুমতি নাই, বললো যে আমরা এই বাড়ি বসবাস করবো, তোমাদের মতামত কি? তা বললো যে করেন, আমরা আছি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করি। জিনরা বললো?
আচ্ছা হ্যাঁ, আব্বারা বললো আমরা ফুলপুরা হাউজের মরে আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করি, তাই বলে কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে যাবে। তো এখন 7 ছেলে 3 মেয়ে, ফুল চাচা 6 মেয়ে 2 ছেলে, আমরা 2 ভাই 1 বোন, ছোটো চাচা 4 ছেলে, আমার এক ফুপু ছিল, ফুপুর 1 মেয়ে, মানে সবাই এই বাড়ির শরীর। আচ্ছা তো এখন কি জিনের কোনো উপদ্রব এখানে আছে? জিনের উপদ্রব আছে মানে কি, জিন আছে তা জিন আমাদের আছে। ক্ষতি করে না, কারণ আছে আমরা সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, নামাজ কালাম পড়ি, আল্লাহ বিল্লাহ করি, এই জন্য আমাদের কোনো ক্ষতি করে না, ওদের মতো ওরা আমাদের মতো। মাঝে মাঝে দেখা যায় ও আগুনের গুল্লাই এদিক ওদিক চলে যাচ্ছে, তারপর রাত 12টার পরে যায় হাঁটাহাঁটি করছে ছাদে, আচ্ছা মানুষ হাঁটলে যেরকম শব্দ এরকম শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা চোখ উপরে যাইও না। ভিতরে প্রবেশ করতেই দেখা মিলেছিল এমন গেটের পর্দা। আমি কি ইতিহাস দেখছি নাকি ইতিহাস আমাকে দেখছে আমি জানি না, আমি ভুলে যাচ্ছি, আমি মনে হয় কোনো মায়ার জালে জড়িয়ে যাচ্ছি। সামনে সিঁড়িঘর, সেখান থেকে বামে চোখ পড়লেই উঠান। তারপর খাবার ঘরে প্রবেশ করতেই গা ছমছমে এক অনুভূতি। এবার সিঁড়ি ভেঙে উপরে উঠছি, যেখানে প্রতিটি পদক্ষেপেই যেন সংকোচ। দেখছি আর হাঁটছি, এভাবে সামনে এগিয়ে যাচ্ছি। ঠিক তখনই ভবনটির খসে পড়া আর ফাটা অংশগুলোই আমাকে দেখিয়ে বলল, দেখো আমি নিজেই দাঁড়িয়ে থাকতে অক্ষম। এবার আরও উপরে ওঠার পালা, চলুন সিঁড়ি ভেঙে উপরে ওঠা যাক। এবং অন্ধকার, দেখুন কি একটা অবস্থা, ভয় ভয় সংকোচ সব কিছুই আছে, তবুও যে উঠতে হবে উপরে। প্রাসাদের প্রতিটি দেয়াল আলমারি কতই না সুন্দর, যেদিকেই তাকাই একটা না একটা চোখে পড়ছেই। সামনে মৃতপ্রায় নবগঙ্গা নদী, ভাবতেও অবাক লাগে এমন একটি প্রত্যন্ত অঞ্চলে 200 বছর আগে এই আধুনিক প্রাসাদটি নির্মাণ করা হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় এমন একটি জমিদার বাড়িকে সংরক্ষণ করে দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখা এখন সময়ের দাবি। টিকে থাকুক এই সাম্রাজ্য, হয়ে উঠুক প্রাণবন্ত। প্রিয় দর্শক, তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।